উনি বলছেন যে এরা আমাদেরকে কেউ ভোট দেয় না, ফলে এরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রশ্ন করবে না। আমরা বলতে চাইছি আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এসআইআরে বহু মানুষের নামও এসছে, তাহলে সেই মানুষগুলোর কি অপরাধ? তারা একটা এলাকায় বাস করে, সেই এলাকায় জল বন্ধ করে দিচ্ছে তাদের কাউন্সিলর। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী কিভাবে রিলস দেখার সময় পেয়ে যাচ্ছেন, আর আমাদের পশ্চিমবঙ্গের এত ঢালাও ইস্যু রয়েছে যেগুলো নিয়ে কথা বলার সময় পাচ্ছেন না। উনি বেছে বেছে সংখ্যালঘু কমিউনিটির কিছু ছেলে মেয়েকে টার্গেট করে বললেন আমরা দেখেছি এরা এই রিলস বানাচ্ছে, এবং উনি নাম নিয়ে বলছেন। তিনি বলেছিলেন যে ওরা তো আমাদেরকে ভোট দেয় না, ফলে ওদের নিয়ে আমি কাজ করব না। এই যে ভয় দেখানোর রাজনীতি এবং এই একটা নির্দিষ্ট কমিউনিটিকে কন্টিনিউয়াসলি টার্গেট করার যে রাজনীতি, সেটা থেকে আমরা বুঝতে পারি যে বিজেপির রাজনীতি কীরকম। বিজেপি ভুলে যাচ্ছে যে সরকার 5 বছরের জন্য নিয়োগ হয়ে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার যেভাবে সরকার চালাচ্ছে সেইটার স্বাভাবিকভাবেই বিরোধিতা উঠে আসে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। এই ভারতের মানে এই তথাকথিত ছাত্র যুব বা এই জেনজি, তারা এতদিন রাজনীতি নিয়ে কথা বলতো না, এখন তারা প্রশ্ন করছে, এবং যখন প্রশ্ন করছে তখন তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে রীতিমতো। তো এই জেনজি তারা কি আন্দোলন চালিয়ে যেতে পারবে, বা আগামী দিনের যে 29শে লোকসভা নির্বাচন আছে তাতে কি এর কোনো প্রভাব ফেলানো সম্ভব? যেই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্রদের ওপর প্রতি মুহূর্তে আঘাত নামিয়ে আনা হচ্ছে, তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে বলে, তাদের বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে প্রশ্ন তুলছে বলে, নিজেদের রাস্তা নিয়ে প্রশ্ন তুলছে বলে, সেখানে বলা হচ্ছে ছাত্ররা রাজনীতি করছে। যখন আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা কেমন হবে, তাতে বরাদ্দ কেমন হবে, মিড ডে মিলের থালায় কি খাবার যাবে, সেই সমস্ত কিছু নির্ধারণ করে আমাদের সরকার, এবং তাদেরকে নির্বাচিত করার জন্য রাজনীতি জেনেই তাদেরকে নির্বাচিত করতে হয়, তাদের রাজনৈতিক এজেন্ডা জেনে তাদেরকে নির্বাচিত করতে হয়। তাহলে কেন ছাত্ররা রাজনীতি করবে না? ছাত্ররা যদি রাজনীতি সম্বন্ধে তাদের বোধ না থাকে, তাদের জানা বোঝা না থাকে, যে পলিটিক্যাল পার্টিকে তারা নিয়ে এসেছে তাদের রাজনৈতিক মতাদর্শ কি, তারা মানুষের জন্য কি কাজ করতে চায়, এটা যদি ছাত্ররা না জানে, তাহলে স্বাভাবিক তাদের 18 বছর বয়স হওয়ার পর তারা যে ভোটটা দিচ্ছে সেটা তাহলে ব্যর্থ হবে, তারা যদি রাজনীতি না জানে। সেই জন্য তারা রাজনৈতিকভাবেই এই লড়াইটা লড়ছে, এবং আন্দোলনের মাধ্যমে যেটা পার্লামেন্টে ডিসিশন কি হওয়া উচিত তাদের পক্ষে হবে, মানুষের পক্ষে হবে না, সরকারের পক্ষে হবে না, কর্পোরেটের পক্ষে হবে, সেটা নিয়ে তখন তারা কথা বলছে। আর সেটাতেই বিজেপির রাগ, যে কেন ছাত্ররা কথা বলবে, আমরা কি পলিসি নির্ধারণ করব সেটা নিয়ে কেন কথা বলবে। আসলে বিজেপি ভুলে যাচ্ছে যে সরকার 5 বছরের জন্য নিয়োগ হয়ে আসে, এবং 5 বছর যদি তারা ভালো কাজ না করতে পারে, তাহলে সেই এলাকার সরকার পরিবর্তিত হয়। আমাদের পশ্চিমবঙ্গই উদাহরণ। 15 বছর ধরে যে দুর্নীতি, রাহাজানি, খুন, সেই ঘটনাকে মানে মানুষ এক প্রকার মানে দেখে খুব চুপচাপভাবে মানুষ সেই সরকারকে উল্টেছে, তৃণমূলের সরকারকে। ফলে এই সরকার 3 মাসের মধ্যে যে ঘটনা ঘটাচ্ছে, সেখানে মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছে, এবং যারা জেনজি, শুধু জেনজি নয়, জেন আলফা, তারাও বিভিন্ন দেশ জুড়ে আন্দোলনে নেমেছে নিজেদের শিক্ষা ব্যবস্থাকে শুধরানোর জন্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মনে করি যে রাজনীতি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের ভারতবর্ষের যে ছাত্রছাত্রীরা, তারা যে রাজনীতির বিমুখীনতা যে তাদের মধ্যে দেখা দিয়েছিল, সেটা আগামী দিনে তাদের মধ্যে রাজনৈতিক যে সচেতনতার জন্ম দিয়েছে, সেটা অবশ্যই আমি মনে করি যে 29 সালে ভোটে যথেষ্ট প্রভাব ফেলবে, কারণ যারা ইয়াং জেনারেশন, সেই ভোটার সংখ্যা আমাদের বর্তমানে ভারতবর্ষে অনেক বেশি। এবং এইটা বুঝতে পেরেই কি বিজেপি এভাবে ছাত্ররা যখনই শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে, বা তাদের স্বাস্থ্য নিয়ে বা চাকরি নিয়ে প্রশ্ন তুলছে, তখনই তাদেরকে এভাবে আক্রমণ করা হচ্ছে, কারো বাড়িতে আক্রমণ করা হচ্ছে, কাউকে মেন্টালি তাদেরকে আক্রমণ করা হচ্ছে, অ্যান্টি ন্যাশনাল, দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে? অবশ্যই আমরা সেটা তো বুঝতেই পারছি, সেটা তো আজকে থেকে শুরু হয়নি, সেটা 2014 সালের পর থেকেই শুরু হয়েছে। যে বড় বড় ইউনিভার্সিটিগুলো, আমরা মনে করি যে ব্রিলিয়ান্ট মাইন্ড প্রডিউস করে সেই ইউনিভার্সিটিগুলো, তারা কোয়েশ্চেন করতে শেখায়, রিসার্চ ইনস্টিটিউটগুলো কোয়েশ্চেন করতে শেখায়, সেই জায়গাগুলোতেও আঘাত করা হচ্ছে। এবং সেই জায়গাগুলোতে হচ্ছে যে সায়েন্টিফিক যে টেম্পারমেন্ট ছিল, সেগুলোকে নষ্ট করে তারা চেষ্টা করছে যে সেই জায়গাগুলোতে গোমূত্র নিয়ে রিসার্চ করা হোক, গোবর গ্যাস থেকে কিছু তৈরি করা যায় কিনা সেইগুলো নিয়ে তারা রিসার্চ করা হোক, গোবর নিয়ে রিসার্চ করা হোক। কোটি কোটি টাকা সেখানে খরচ করেছে, এবং নিটফল গোবর থেকে নাকি তারা ক্যান্সারের চিকিৎসা করবে। এই রকম বিভিন্ন জিনিস নিয়ে তারা কোটি কোটি টাকা খরচ করছে, অথচ আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বরাদ্দ, সেটা বাড়াচ্ছে না, মিড ডে মিলের বরাদ্দ সেটা বাড়াচ্ছে না, আমাদের যে 1 লক্ষ
লক্ষের ওপরে স্কুলে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে মহিলাদের জন্য শৌচালয় নেই, মেয়েদের জন্য, ছাত্রীদের জন্য, সেটা নিয়ে কোনো কিছু করছে না। ফলে এই ধরনের ঘটনাগুলো থেকে বোঝা যায় যে তাদের বেসিক এজেন্ডা শুধুমাত্র যখনই কোনো একটা স্বচ্ছ প্রশ্ন তোলা হবে যে এই কাজে সরকার কি করছে, তখনই সেটাকে কোনো একটা ইমোশনাল ইস্যু দিয়ে, একটা অন্য ঘটনা দিয়ে তারা ঘুরিয়ে দিতে জানে। এর বাইরে তারা কোনো কিছু করতে জানে না। এখন আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে ইয়াং জেনারেশনরা, জেন জি নয় জেন আলফাও যেভাবে আন্দোলন গড়ে তুলছে, সেইখানে দাঁড়িয়ে তাদের এই দমানো ছাড়া তারা অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি কেন, আরও বাকিরাও দেখতে পাচ্ছে, আপনাদের মাধ্যমেই দেখতে পাচ্ছে যে কিভাবে তারা প্রতিরোধের রাস্তা প্রতিটা জায়গায় প্রতিদিন তারা রাস্তায় থাকছে এবং লড়াই আন্দোলন করছে। এবং যেখানে সিজেপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা কাজ করছে, তারা বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে। একই সাথে আরও আন্দোলনকারীরা যারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় লড়াই আন্দোলনে সামিল হচ্ছে। ফলে আমরা মনে করছি যে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এই 3 মাস যখন বিজেপি ক্ষমতায় এসছে রাজ্যে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে সংখ্যালঘুদের একে টার্গেট করা হচ্ছে। সেটা মসজিদে মাইক বাজাতে না দেওয়া, বা সেই মাইক খুলে নেওয়া হোক, বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এই কলকাতারই আশেপাশে বিভিন্ন বস্তিতে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত বস্তি, সেখানে জল বন্ধ করে দেওয়া হচ্ছে এবং নানানভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। একজন সংখ্যালঘু পরিবার থেকে তুমি বিলং করো, সেখানে একজন রাজনীতির বাইরে গিয়ে একজন সাধারণ সংখ্যালঘু পরিবারের মেয়ে হয়ে এই বিষয়টাকে কিভাবে দেখছো? দেখুন, আমি এই ক্ষেত্রে বলবো যে সংখ্যালঘুকে যেভাবে সংখ্যালঘু নিয়ে যেভাবে হচ্ছে যে বিজেপি কথা বলছে, সেখানে আমরা প্রথমেই দেখেছিলাম যে শপথ নেওয়ার আগে থেকে যিনি বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন যে ওরা তো আমাদেরকে ভোট দেয় না, ফলে ওদের নিয়ে আমি কাজ করব না। তারপরে শপথ গ্রহণ করার পর আবার উনিই বললেন যে আমি সবার জন্য মুখ্যমন্ত্রী হয়েছি। আবার রিসেন্টলি যখন আমরা দেখলাম যে অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে, বেশ কিছু ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা যারা হচ্ছে যে রিলস বানায়, তারা সেটার বিরোধিতা করে তারা বলছে যে সরকারের দায়িত্ব দেওয়া ছিল, কর্তব্য ছিল এটা দেওয়া অন্নপূর্ণা ভাণ্ডার, তারা দিচ্ছে না। সেটা নিয়ে তারা রিলস বানিয়েছে, কয়েকজনকে ডেকে প্রশ্ন করেছে বলে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী কিভাবে রিলস দেখার সময় পেয়ে যাচ্ছেন। আর আমাদের পশ্চিমবঙ্গের এত ঢালাও ইস্যু রয়েছে যেগুলো নিয়ে কথা বলার সময় পাচ্ছেন না। উনি বেছে বেছে সংখ্যালঘু কমিউনিটির কিছু ছেলে মেয়েকে টার্গেট করে বললেন, আমরা দেখেছি এরা এই রিলস বানাচ্ছে, এবং উনি নাম নিয়ে বলছেন এরা এই রিলস বানাচ্ছে এবং তাদেরকে টার্গেট করে বলছে তোমাদেরকে বুঝে নেব আমরা কিন্তু সব লক্ষ্য রাখছি। এই যে ভয় দেখানোর রাজনীতি এবং এই একটা নির্দিষ্ট কমিউনিটিকে কন্টিনিউয়াসলি টার্গেট করার যে রাজনীতি, সেটা থেকে আমরা বুঝতে পারি যে বিজেপির রাজনীতি কীরকম। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তিনি কি করার এখানে চেষ্টা করছেন, উনি বলছেন যে এরা আমাদেরকে কেউ ভোট দেয় না, ফলে এরা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রশ্ন করবে না। আমরা বলতে চাইছি আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এসআইআরে বহু মানুষের নামও এসছে, তাহলে সেই মানুষগুলোর কি অপরাধ? তারা একটা এলাকায় বাস করে, সেই এলাকায় জল বন্ধ করে দিচ্ছে তাদের কাউন্সিলর, তাদের বিধায়ক, এবং তিনি মাইকে প্রকাশ্যে বলছেন যে আমি জল বন্ধ করে দেবো। একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য ওনার এগেনস্টে তো লিগাল অ্যাকশন নেওয়া উচিত। যদি উনি এরকম বলে থাকেন, উনি তাদের ভোটে জিতে এসছেন, এবং এটা তো কোথাও ভোট বাক্সে হচ্ছে যে জমা পড়ে না যে এটা হিন্দুর ভোট, এটা মুসলমানের ভোট। তাহলে কিসের ভিত্তিতে ওনারা এটা ডিসাইড করছেন যে কে ওনাদেরকে ভোট দিয়েছে আর দেননি? ফলে ওনারা যেভাবে মানুষকে ভাগ করার চেষ্টা করছেন ধর্মীয় কারণে, ভাষার কারণে, আমরা মনে করি সেটা তীব্র বিরোধিতা করা উচিত। এবং যেমন শুধু ইয়াং জেনারেশন যাচ্ছে, শুধু ইয়াং জেনারেশন নয়, এই 3 মাসে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারাও যাচ্ছেন, তারাও রিয়ালিটিটা, বাস্তবতাটা বুঝতে পারছেন যে কিভাবে গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য বিজেপি কোনো কাজ করছে না, কিভাবে তাদের এলাকার জল বন্ধ হচ্ছে, কিভাবে এসআইআরে তাদের নামটা কিভাবে ফেরত আসবে সেটা নিয়ে বিজেপি লড়াই লড়ছে না। ঠিক একই রকমভাবে কীভাবে তার ছেলে মেয়েটা সরকারি স্কুলে পড়াশোনাটা পাবে কি পাবে না, মিড ডে মিলে কী খাওয়াবে, সেই সমস্ত কিছু বিজেপি ডিসাইড করছে। তার বাড়ির ওপর হামলা হচ্ছে, তার দোকানের ওপর হামলা হচ্ছে, সমস্ত জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। ফলে সেই মানুষগুলো বুঝতে পারছেন, এবং আগামী দিনে দাঁড়িয়ে এটা তাদেরও যেমন দায়িত্ব, তেমন এটা আমাদেরও দায়িত্ব যে আমরা রাস্তায় থাকি, আন্দোলনে থাকি, লড়াইয়ে থাকি, এবং সরকারকে প্রশ্ন করা যেন না বন্ধ করব। এবং এই যে একটা গোটা রাজ্য জুড়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, যেটা তুমি বললে যে সংখ্যালঘুদেরকে নির্দিষ্ট করে টার্গেট করে নানান রকমের সমস্যা, হয়তো কয়েকটা আমি বললাম, আরও বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোকে ইচ্ছাকৃত তৈরি করার, যেটা রাজনীতি এতদিন ছিল না, নতুন করে তৈরি হয়েছে 2014 সালের পর থেকে একটু একটু করে এটা তৈরি হয়েছে। আর এই রাজ্যে যখন বিজেপি ক্ষমতা এলো, সেই 3 মাসে এই রাজ্যের ওপরও সেই জিনিসটা তৈরি হয়ে গেল। এর থেকে মুক্তির কী উপায় আছে?
এর থেকে মুক্তির তো একটাই উপায় রয়েছে, যে যারা মানুষের জন্য কাজ করে না, যারা মানুষকে নিয়ে ভাবে না, যারা মানুষের জন্য বিধানসভা বলুন পার্লামেন্টে বলুন নীতি পাশ করে না, পার্লামেন্টের একাধিক সভা আমরা দেখছি যে বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে, সেখানে কোটি কোটি টাকা খরচ হয় সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেখানে কোনোরকম কোনো বিল পাস না করিয়ে, কোনোরকম কোনো মানুষের জন্য আলোচনা না করে সেগুলোকে বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে। লাস্ট দিন জবাব দেওয়ার কথা ছিল অমিত শাহের, কেন তারা সিজেপির প্রোটেস্টে, তারা কেন ছাত্রদের প্রোটেস্টে লাঠি চালিয়েছিলেন সেটাতে জবাব দেওয়ার কথা ছিল, কোনো জবাব দেওয়া হলো না, জবাবদিহিত করা হলো না, কোনো নির্দিষ্ট পজিটিভ আলোচনাও করা হলো না। সেই জিনিসগুলো যদি হয় তাহলে স্বাভাবিক নিয়মে মানুষ যেভাবে এর আগেও হিস্টোরিক্যালি এইরকম একটা শাসককে, যারা একনায়কতন্ত্র চালায় তাদেরকে যেভাবে উচ্ছেদ করেছে, ঠিক একই রকমভাবে গণতান্ত্রিক উপায়ে মানুষ এদেরকেও উচ্ছেদ করবে। এইটার বাইরে তো আর কিছু হয় না। ফলে সেটার জন্য মানুষ এখন প্রতি পদে পদে তারা যেখানে যেখানে সুযোগ পাচ্ছে তারা আওয়াজ তুলছে। যেই এলাকায় মানুষজনের জল বন্ধ করে দেওয়া হচ্ছে তারা সেই এলাকায় ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলছেন। যেই এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডার তারা পাচ্ছেন না সেইটা নিয়ে সেখানকার ইয়াং জেনারেশন তারা তাদের যে ছোট ইউটিউব চ্যানেল সেগুলোর মাধ্যমে আওয়াজ তুলছে। ঠিক একই রকমভাবে বাঁকুড়াতে আব্দুল সে চেষ্টা করেছিল নিজের এলাকার শিক্ষা ব্যবস্থাকে শুধরানো, সে আওয়াজ তুলছে। বিভিন্ন আমরা বিহার রাজস্থানের ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি, তারা নিজেদের স্কুল ব্যবস্থা বেসিক ফ্যাসিলিটির জন্য তারা বলছে তারা টিচার চায়, তারা বলছে একটা ফ্যান চাই, তারা বলছে একটা পাকা ছাদ চাই, বসার জায়গা চাই। এইরকম বেসিক ফ্যাসিলিটি যেটা সরকারের দেওয়ার কথা স্বাধীনতার 80 বছর পরেও, সেটা আমাদের ভারতবর্ষে নেই। এবং সেটার জন্য এই সরকার নিজেরা তো কোনোভাবে জবাবদিহি করছেই না, নিজেদেরকে দায়ী করছেই না, কারণ তারাও প্রায় 9 বছরের কাছাকাছি 10 বছরের কাছাকাছি তারাও সরকার চালাচ্ছে, তারা সেটাকে জবাবদিহিতা করছেই না। উল্টে তারা পাস্ট গভর্নমেন্টকে, তারা অন্য কাউকে দোষ দেওয়ার জন্য লাফিয়ে উঠছে এবং যারা প্রশ্ন করছে তাদেরকে দোষ দিচ্ছে যে তোমরা প্রশ্ন কেন করছো। এবং এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তুমি বলছিলে, আজকের 17 তারিখ, আজকের আমরা বেশ কিছু প্রতিবেদনে দেখছি যে কিছু জনের হয়তো টাকা ঢুকেছে, কিন্তু এই যে বাকি আগের 2 মাস বা 1 মাস যাদের টাকা তারা পেলো না, সেটার বিষয়ে তো কিছু এখন অবধি বলা হয়নি। এটা তো তাহলে গোটা রাজ্যের যে মা বোনেরা যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের আশাই ছিল যে 1500 থেকে 3000 হবে, তারা হয়তো ভোটও দিয়েছিল, তাদের সঙ্গে কি বিভ্রান্তি বা তাদের এই তাদেরকে নিয়ে একটা ছেলে খেলা করা হচ্ছে? অবশ্যই, আমি তো বলবো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে মা বোনের অধিকারকে রক্ষা করবে এই অন্নপূর্ণা ভাণ্ডার, সেখান থেকে দাঁড়িয়ে সেটাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। অথচ যারা যারা পেতেন তাদেরকে সেই স্কিমের আওতার বাইরে ফেলে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ যারা আছেন যারা পায়নি এই অন্নপূর্ণা ভাণ্ডারের একটি টাকাও তারা পাননি, তাদেরকে যোগ্য বলে মনে করা হচ্ছে না। প্রচুর মানুষ শুধুমাত্র সরকারি ব্যর্থতার কারণে, এই যে SIR করার কারণে তাদের নাম বাদ গেছে, তাদের কাছে সমস্ত নথি রয়েছে, তারা ট্রাইব্যুনালে মামলা করে বসে রয়েছে, কিন্তু এই সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না সেই ট্রাইব্যুনালের মামলাগুলোকে আরও দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য। ফলে তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না। বর্তমানে আজকে আমিও কয়েকটা প্রতিবেদনে দেখেছি যে আজকে হয়তো কিছুজন পেয়েছেন, কিন্তু আমার প্রশ্নটা এটা রইল যারা পেলেন না তাদের কি হবে? এই যে অনির্দিষ্টকালের জন্য সরকারি ঘোষণা করেছিল যে এটা বন্ধ করে দেওয়া হবে, আবার তখন যখন তাদের সরকারি ভাণ্ডারে রাখা থাকবে তখন তারা দেবেন, সেই ধরনের ঘটনা তাহলে কেন ঘটছে? সরকারের অন্যান্য বহু জায়গায় এত কোটি কোটি টাকা ওনারা বিনিয়োগ করতে পারছেন, কিন্তু সাধারণ মানুষের যে প্রাপ্য অধিকার সেটা দেওয়ার সময় সরকারের কেন মনে হচ্ছে যে এটা তারা দিতে পারবেন না? আমরা একাধিক জায়গায় দেখতে পাচ্ছি যে পেনশন যারা ভুক্তভোগী তারা, মানে পেনশন যাদের পাওয়ার কথা তারা পাচ্ছেন না, যাদের ডিএ বৃদ্ধির প্রসঙ্গ তো উঠে গেছে, খবর হয়ে গেছে যে ডিএ বাড়িয়ে দেওয়া হবে, সেটাও কিন্তু তারা এখনও পায়নি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার যেভাবে সরকার চালাচ্ছে সেইটার স্বাভাবিকভাবেই বিরোধিতা উঠে আসে, এবং সেই বিরোধিতাগুলো করা হলে যদি কাউকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় ওনাদেরকে দেশদ্রোহীদের সংখ্যা গুণে ওনারা শেষ করতে পারবেন না। এবং দেশদ্রোহিতার আসল মানে এবং দেশপ্রেমের মানে আমি মনে করি এই ইয়াং জেনারেশনই সরকারকে বোঝাবে, কারণ তারা নিজেদের দেশকে ভালোবাসে, তাই দেশকে উন্নত করার জন্য তারা প্রশ্ন করে। সরকারকে প্রশ্ন করা মানে ভারতবর্ষের বিরোধিতা করা নয়, এটা সবার সামনে আরও বেশি করে প্রমাণ করবে ইয়াং জেনারেশন। এবং এই 3 মাসে আমরা একটা জিনিস যেটা দেখতে পেলাম যে এই বিজেপি ক্ষমতায় আসার পর তাদের যে সমস্ত মূর্তি পছন্দ নয় সেই মূর্তিগুলোকে তারা ভেঙে দেবেন। একাধিক জায়গায় লেনিনের মূর্তি ভাঙা হয়েছে, যাদবপুর ইউনিভার্সিটির ভেতরেও সেই চেষ্টা করা হয়েছে, নেতাজির মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। এই কি বলবে এই বিষয়গুলো নিয়ে? যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। আমি এটাই বলবো যে বিজেপির আসলে যেই কাজগুলো নিয়ে মাথা ঘামানোর উচিত ছিল, বিজেপি বলুন বা আমাদের পশ্চিমবঙ্গের সরকার বলুন, তারা সেই সমস্ত কোনো কাজ নিয়ে তারা মাথা ঘামায় না। ফলে তারা রেলিভেন্ট হয়ে থাকার জন্য, খবরে তাদের রেলিভেন্ট হয়ে থাকার জন্য তারা এই একাধিক ধরনের কাজকর্ম করে।
এবং তারা বলছে তারা লেনিনের মূর্তি ভাঙবে। লেনিনের কোথায় কি কৃতিত্ব, তিনি কিভাবে একটা সমাজতান্ত্রিক দেশের কথা বলেছিলেন, কেন সেটা গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিছু সম্বন্ধে ওনারা কিছু না জেনে আমরা দেখলাম যে একাধিক বিজেপি কর্মী বলছে আমাদের দেশ ভাগ হয়েছিল লেনিনের কারণে। এই ধরনের অশিক্ষার যে একটা চাষ এবং ভুল ন্যারেটিভের যে চাষ, নিজেদের মতো করে ন্যারেটিভ বানানো, সেই জিনিসগুলোকে বিরোধিতা করার বর্তমানে প্রচুর প্রয়োজনীয়তা আছে। এর আগে আমরা দেখেছি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মতো জায়গা থেকে বিভিন্ন ভুয়ো খবর ছড়ানো হতো। বর্তমান দিনে সেটা সংখ্যা আরও বেড়েছে, কারণ বিজেপির পার্টির লোকজনই যে ক্যাম্পেইন মিডিয়া চালায়, সেখানে তাদের কয়েকজন ইনফ্লুয়েন্সারকে বহু হাজার টাকা দেয় এবং বলে যে এই ধরনের ভিডিও বানানোর জন্য। ঠিক একই রকমভাবে এই ধরনের ফেক নিউজ ছড়ানো হচ্ছে, ফেক ন্যারেটিভ ছড়ানো হচ্ছে, যাতে মানুষ এগুলোতে বিশ্বাস করে। আমরা বলতে চাইছি, নেতাজির মূর্তির ওপর আঘাত শুধু নেতাজির ওপর আঘাত নয়, সেটা স্বাধীনতার আগে যেমন হচ্ছে যে আমরা দেখেছি যে আরএসএস এর লোকজন যেভাবে স্বাধীনতার বিরোধিতা করেছিল, ঠিক একই রকমভাবে নেতাজির যে মতাদর্শ, সেটার বিরোধিতা করার জন্য বর্তমান দিনেও সরকার এবং বিজেপির কর্মীরা উঠে পড়ে লেগেছে। এবং সেটা নিয়ে যখন সাধারণ মানুষ প্রতিবাদ আন্দোলনে নামছে, যখন বিরোধিতা করছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে নেতাজির রাস্তার নাম যেমন সরানো হয়েছিল, সেটাকেও আবার চেঞ্জ করে দিয়ে হচ্ছে যে আবার ঠিক করে দেওয়া হচ্ছে। ঠিক একই রকমভাবে নেতাজির যে মূর্তিটা ভাঙা হয়েছিল, সেটাকেও ঠিক করে দেওয়া হচ্ছে। এটার থেকে বোঝা যায় যে সরকার নিজের ইচ্ছে অনুযায়ী যা খুশি পদক্ষেপ নেওয়ার চেষ্টা তো করছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও সমান তালে প্রতিরোধ গড়ে তুলছে, যেটাতে সরকার কিন্তু পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে। ফলে এটাও একটা ভালো দিক, আমি বলবো এটাও একটা পজিটিভ দিক, যে সরকার এখনও অবধি যা খুশি তাই করার মতো সুযোগ পাচ্ছে না, কিন্তু স্বাভাবিক আগামী দিনে তারা করবে। এবং সেটার বিরোধিতা করার জন্য এবং সেটার সাথে মোকাবিলা করার জন্য আমাদেরকেও আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে।